দেশপ্রেমিক বাংলাদেশী, দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আশা করি সবাই দেশের স্বার্থে মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম স্পষ্ট কথা হচ্ছে, যারা মানবতা বিরোধী, দেশ বিরোধী অপরাধ করবে, তারা সশস্ত্র বাহিনী, সিভিল প্রশাসন, পুলিশ, বিজিবি, রাজনীতিবিদ, সেখানে যত বড় অফিসার বা যত বড় চ্যাম্পিয়নই হোক না কেন, তাদেরকে কঠিন শাস্তি দিতে হবে। উদাহরণস্বরূপ শাস্তি দিতে হবে, যেন এই বাংলাদেশে এহেন অপরাধ করার, দেশবিরোধী অপরাধ করার আর সাহস কারো না হয়। কিন্তু যারা পশ্চিমা তথা ভারতের ইন্ধনে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর প্রতিরক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে মূর্খ, অন্ধ অনুসারীদের উস্কে দিয়ে জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে, তারা কিন্তু রাষ্ট্রবিরোধী অপরাধ করছে। যারা এই কাজগুলো করছে, তাদের কিন্তু সশস্ত্র বাহিনী বা নিরাপত্তা সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই। এর আগে দেখেছেন যে কি করে পার্বত্য চট্টগ্রামের মতো একটা স্পর্শকাতর বিষয় নিয়ে সেখানে সেই ব্যক্তি তারা স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠা করার জন্য উপদেশ দিচ্ছে বা আওয়াজ তুলছে। আমি ব্যাখ্যা করেছি আগের লাইভে, তাই এই বলে সময় নষ্ট করব না। তা হচ্ছে একটা দেশ বিরোধী প্রস্তাব বা পরিকল্পনা, পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা। গত 16 বছরে হাসিনা যেই উদ্দেশ্যে রাজনীতিতে এসেছিল, বাংলাদেশ ধ্বংস করা এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনী ধ্বংস করা, তা সফলভাবে করেছে। তা শুরু করেছে বিডিআরে 57 জন সেনা হত্যার মাধ্যমে। সুতরাং কোনো কিছুই আমাদের অজানা নয়। আপনাদের দাদা আসার বহু আগের থেকে আমি মিডিয়া যুদ্ধ শুরু করি স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে, এবং সেনাবাহিনীর সেই সকল সিনিয়র অফিসার যারা হাসিনার এবং ভারতের পা চেটে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ভারতের হাতে তুলে দিতে চেয়েছিল, সকাল বিকাল তাদের সমালোচনা করে জেনারেল আজিজ আমার উপর যে পিএনজি দিয়েছিল বা সামরিক যে নিষেধাজ্ঞা দিয়েছিল, তা কিন্তু এখনো উঠানো হয়নি। সুতরাং সেই সকল ভারতীয় দাদারা যদি রং লাগাতে চায় যে আমি ডিজিএফআইয়ের হয়ে কাজ করছি, তারা রং লাগানোর চেষ্টা করতে পারে। কিছু মূর্খ, কিছু অশিক্ষিত লোকরা বিশ্বাস করবে, বা বাংলাদেশের যারা চিন্তাশীল শিক্ষিত মানুষ, তারা এসব বাজে কথা বিশ্বাস করবে না। এই যে 1500 ছাত্র ছাত্রী জনতা জীবনের বিনিময়ে আমরা স্বৈরাচার মুক্ত হলাম, তারপরে ডক্টর ইউনূস সরকার এসে বিভিন্ন কমিশন করলেন, তার একই সাথে গুম খুন বিষয়ক কমিশনও করলেন। কমিশন করার পরে কি সেনাবাহিনী কোনো প্রকার বাধা দিয়েছে, কোনো আপত্তি জানিয়েছে? আপনারা কোথাও এমন প্রচার, কোনো মিডিয়া কোনো কিছু দেখেছেন? দেখেন নাই। কারণ সেনাবাহিনী কমিশনের গঠনে, এহেন বিচারের জন্য, তদন্তের জন্য কমিশন গঠনে কোনো প্রকার বাধা বা আপত্তি জানায় নাই। আয়নাঘরের অনেক আলামত হাসিনা পালানোর পরপরই ধ্বংস করে দেওয়া হয়। তারপরেও কিন্তু এই তদন্ত কমিশন যত জায়গায় পেরেছে গিয়ে অনেক সাক্ষী আলামত উদ্ধার করেছে। বছর খানেক সময় নিয়ে কিন্তু এই তদন্ত কমিশন তার তদন্ত জমা দিয়েছে। সেখানে কোনো প্রকার তদন্তে কি সেনাবাহিনী বাধা দিয়েছে? আমি প্রথমেই বলেছি, হাসিনা পালানোর পরে অনেক আলামত নষ্ট করা হয়েছে, এবং আমরা অনেকেই জানি এই আলামত নষ্টের পিছনে কারা কারা, সেটাও জানি। আস্তে আস্তে সবই বের হবে। কিন্তু এই যে বিচার কার্য চলল, তাতে কি সেনাবাহিনী বাধা দিয়েছে? এই যে তদন্ত চলল, তাতে কি সেনাবাহিনী বাধা দিয়েছে? দেয় নাই। গত 16 বছর সশস্ত্র বাহিনীর কিছু অফিসার স্বৈরাচারী শেখ হাসিনার এবং ভারতের অনুগত হয়ে অনেক মানবতা বিরোধী অপরাধ করে। পাপ করতে করতে তারা পরে আর পাপকে পাপ মনে করে না।
তারা কোনোদিন বুঝতে পারে নাই যে এই পাপ তাদেরকে একদিন ধরবে এবং ইহকালে এবং পরকালে তাদের বিচার হবে ইনশাআল্লাহ। এই দীর্ঘ অবিচারের কালচার থেকে বের হয়ে মাত্র 1 বছর হলো এই সরকারের অধীনে আইসিটি বিচার প্রক্রিয়া শুরু করে, তদন্ত এবং বিচার প্রক্রিয়া শুরু করে মাত্র গ্রেফতারি পরোয়ানা জারি করেছে কিছু অফিসারের বিরুদ্ধে। তাদের মাঝখানে কিছু চাকরিরত এবং কিছু অবসরপ্রাপ্ত। অবসরপ্রাপ্ত অফিসারদেরকে গ্রেফতার করার দায়িত্ব সেনাবাহিনীর না, এবং চাকরিরত অফিসারদেরকে তাদেরকে বিচারের আয়তায় আনার একটা প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়ার মাঝখানে কার কমতি পড়েছে, কোন ধাপ বাদ পড়েছে, সেটা আইসিটির বিজ্ঞ আইনজীবী আছেন, আবার অন্যদিকে সেনাবাহিনীর জাজ অ্যাডভোকেট জেনারেল আছেন বা সেনাবাহিনীর আইনজীবী আছেন অনেক সিনিয়র। তারা নিজেরা আলোচনা সাপেক্ষে সেটার সিদ্ধান্ত নেবে। সেটা কিন্তু হুটহাট একদিনের বিষয় নয়। এটা অনেকাংশেই একটা ইউনিফর্ম পরিহিত অফিসারকে টেনে হেঁচড়ে রাস্তায় ধরে নিয়ে এসে কিন্তু বিচারের মুখোমুখি দেওয়া যায় না। মনে আছে মেজর সিনহার কথা, যাকে ওসি প্রদীপ এবং তার সাঙ্গপাঙ্গরা মিলে 31শে জুলাই 2020 সালে হত্যা করেছিল। সেই ওসি প্রদীপ এবং লিয়াকতদের গ্রেফতার করতে কতদিন সময় লেগেছিল। সেই মেজর সিনহার বিচারের রায় 31শে জুলাই 2020 হত্যা করা হয়, আর নিম্ন আদালতে কক্সবাজার থেকে সেই রায়ের রায় ঘোষণা করা হয় 31শে জানুয়ারি 2022। কি একদিন দুই দিনে বিচার হয়ে গেছে? এর মাঝখানে কিন্তু 2 বছর চলে গেছে। শুধু তাই নয়, হাইকোর্টের চূড়ান্ত ফাঁসির রায় হয় ওসি প্রদীপ এবং লিয়াকতের 23শে এপ্রিল 2025 সালে, মানে এই বছর। এখনো কি ওসি প্রদীপের ফাঁসি হয়েছে? হয় নাই। খুনি বরখাস্ত জিয়াউল হাসান সেনাবাহিনীর মেজর জেনারেল ছিল, যে খুন করত মাথার কাছে পিস্তল ঠেকিয়ে, হাতে তার গরম রক্ত লাগতো, তার অনুভূতি আসতো। তার 1030টা হত্যার সাক্ষী প্রমাণ পাওয়া গেছে। তার কি এখনো ফাঁসি হয়েছে? হয় নাই। শুধু তাই নয়, জিয়াউল হাসান স্বয়ং তার স্ত্রীকে ডেকে নিয়ে এই হত্যা করা দেখাতো এবং গরম রক্ত তার হাতে লাগতো এবং অনুভূতি আসতো, এটা স্ত্রীকে দেখিয়েছে। তাহলে কি জিয়াউল হাসানের স্ত্রীও কি সেই খুনে সহায়তাকারী না? তার স্ত্রীকে কি জেলে নেওয়া হয়েছে, বিচারের আওতায় আনা হয়েছে? এখনো তো কোথাও আমি দেখি নাই। সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনী একটা ডিসিপ্লিন ফোর্স। এই জন্যই সিভিলিয়ান থেকে সম্পূর্ণ আলাদা। তাদের সেনাবাহিনীতে অংশগ্রহণের পরীক্ষা অফিসার হিসেবে অনেক কঠিন। আপনারা যারা চেষ্টা করেছেন কিন্তু ব্যর্থ হয়েছেন, তারা ভালো করেই জানেন। এবং বাংলাদেশে হাজার বা লাখ ছেলে মেয়েদের মাঝখানে বাছাই করে অল্প কিছু সদস্য নেওয়া হয়, কিন্তু এই সদস্যদেরকে কোথা থেকে নেওয়া হয়? ভারত থেকে, নাকি পাকিস্তান থেকে, নাকি না আফ্রিকার কোনো দেশ থেকে? এই সশস্ত্র বাহিনীর সকল অফিসার এবং সকল পদবীর সৈনিক বা সকল পদবীর সদস্য তো এই বাংলাদেশের মাটিরই সন্তান। সুতরাং কিছু খারাপ মানুষ তো ঢুকেই যায়, ফাঁকি দিয়ে ঢুকে যায়। আপনি বড় বড় কলকারখানায় কি সম্ভব 100% প্রোডাক্ট নিখুঁত হয়? হয় না। একইভাবে কিছু বাজে প্রোডাক্টও সশস্ত্র বাহিনীতে ঢুকে যায়। আবার কিছু প্রোডাক্ট অ্যাপারেন্টলি ভালো মনে হয়, কিন্তু আবার পরে তার লোভ সামলাতে পারে না, অন্যায়ের সাথে জড়িত হয়ে যায়। মূল কথা, হাতে গোনা 5, 10, 15, 20, 25 সেনা সদস্যের জন্য আমাদের দেশের, আপনার দেশের নিজস্ব গর্বের এবং একমাত্র প্রতিরক্ষার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের বিরুদ্ধে
কোনো অপপ্রচার বা উস্কে দেওয়া কি কোনো ভালো মানুষের কাজ হতে পারে? এটা কি ন্যায় বা এটা কি কোনো ন্যায্য কাজ হতে পারে? এটা একটা রাষ্ট্রদ্রোহিতা। এখন সেনানিবাসে একটা সাময়িক জেল তৈরি করাও নিয়েও আবার ষড়যন্ত্র, ওই গোষ্ঠীটা যারা দেশের বিরুদ্ধে সারাক্ষণ ষড়যন্ত্র করে যাচ্ছে, বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, বাংলাদেশের জনগণকে বাংলাদেশেরই নিরাপত্তার সর্ববৃহৎ প্রতিষ্ঠান বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে দাঁড় করাতে চাইছে শুধুমাত্র বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দিয়ে যেন তারা বিদেশি শক্তি বাংলাদেশে প্রবেশ করাতে পারে। আরে বাবা, বাংলাদেশ সেনাবাহিনী বা সেনাবাহিনীর এই যে বিভিন্ন ক্যান্টনমেন্টে আছে, কোথাও কোনো কি এই ধরনের অফিসার রাখার জেল আছে যে 15-20 জন অফিসারকে জেলে রেখে দেওয়ার মতো কোনো ব্যবস্থা আছে? নাই তো। ইয়েস, প্রতিটা ইউনিটের যে কোয়ার্টার গার্ড আছে সেখানে একটা কয়েদখানা আছে। সেটা হচ্ছে সৈনিকদের কোনো প্রকার কি বলে অপরাধের ইন্টারনাল আভ্যন্তরীণ অপরাধের বিচার সেখানে 7 দিন 14 দিন তাদেরকেও রিগোরাস ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়, তারপরে তাদেরকে আবার চাকরিতে গ্রহণ করা হয়। সেনাবাহিনীতেও অফিসারদের আভ্যন্তরীণ কোর্ট মার্শাল করে বিচার হয় এবং সেটা একটা প্রসেস আছে। কিন্তু এখন কথা হচ্ছে, যেটা আগে বলেছি, যদি আইসিটির এই মানবতা বিরোধীর আইন যদি সেনা আইনের উপরেও শক্তিশালী হয় বা প্রাধিকার পায়, তাহলে আইসিটি থেকে যেই আদেশ দেওয়া হবে সেই আদেশটাই সেনাবাহিনীকে পালন করতে হবে। এখানে কোনো শর্টকাট নাই। আমি ভিডিওতে আসার আগে দেখলাম যারা যেই গোষ্ঠী আগে পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র করতে গিয়ে ব্যর্থ হয়েছে, আবার ঢাকায় 46 ব্রিগেড কু করতে যাচ্ছে, এইসব মিথ্যা কথা গুজব ছড়িয়ে যারা ব্যর্থ হয়েছে, জনগণের কাছে মিথ্যুক প্রমাণিত হয়েছে, তারাই আবার ভারতের বিভিন্ন লোক দিয়ে এবং আওয়ামী অন্যান্য লোক দিয়ে তারা বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে। যেমন সেনাপ্রধান নাকি ভারত থেকে গোয়েন্দা সংস্থাকে আসতে বলেছে, সেনাপ্রধান থেকে বাহিনী আসতে বলেছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের গুজব। এই গুজবগুলা যত ছাগল পাগল আছে, মূর্খ আছে, কাজ নাই কাম নাই, আদার ব্যাপারে জাহাজের খবর, এই ছাগল পাগলরা বিশ্বাস করে। পুরা ভারত যেখানে বাংলাদেশে ছিল, ভারতের পুরা রয়ের ফোর্স সহকারে সেনাবাহিনীর ডিজিএফ এর হেডকোয়ার্টারে রয়ের অফিস ছিল, তখনও কিন্তু সমস্ত শক্তি দিয়ে ভারত এবং আওয়ামী সব শক্তি দিয়েও কিন্তু আল্লাহর রহমতে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে শেখ হাসিনা। সেখানে আপনি কি করে মনে করেন যে সেনাপ্রধান এত বড় বোকামি করবে যে এই ধরনের একটা ছোটখাটো অপচেষ্টা করে উনি ফাঁসির রশিতে নিজে ঝুলবে নাকি? এটুকু বুদ্ধি ওনার মাঝখানে নাই? এবং সেনাবাহিনীর বাকি 90% সদস্য কি মরে গেছে? তারা এগুলো বসে বসে দেখবে, এগুলো তারা অ্যাকসেপ্ট করবে বা গ্রহণ করবে? সুতরাং সব ছাগল পাগলের গুজব বিশ্বাস করা বন্ধ করেন, এসব ছাগল পাগলের গুজব শেয়ার করা বন্ধ করেন। এই মূর্খ হুজুগে বাংলাদেশিদের কারণে বাংলাদেশের আরো করুণ অবস্থা। এই হ্যামিলনের বাসিওয়ালার মতো ইঁদুরের মতো অনুসরণ করা শুরু করেন। এতদিন কিছু মৌলানারা ইসলাম বিক্রি করে খেত, এখন যারা ইসলামে বিশ্বাস করে না, এক আল্লাহতে বিশ্বাস করে না, তারা এখন ইসলাম বিক্রি করে খায়। আর যারা কোরআন পড়ে তারা তাদের অন্ধ অনুসারী হ্যামিলনের বাসিওয়ালার ইঁদুর। ওই হ্যামিলনের বাসিওয়ালার ইঁদুরের পেছনে অনুসরণ করতে করতে পাহাড় থেকে পড়ে মরে যাবেন। এইসব নষ্টামি যদি বন্ধ না করেন, এই বাংলাদেশে অনেক দুর্ভোগ বাকি আছে আরো। আমি আগেও বলেছি একটা লাইভে যে আমার এক সিনিয়র অফিসার হতাশ হয়ে বলেছেন যে বাংলাদেশে 8.5 রিক্টার স্কেলের ভূমিকম্প হওয়া উচিত, অর্ধেক মানুষ মরে যাওয়া উচিত। এই গতকালকে খবরে দেখলাম বাংলাদেশের বিজ্ঞানীরা বলছেন যে 9 মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে, ঢাকা শহরের অর্ধেক মাটির সাথে মিশে যাবে। আল্লাহ দয়া করে রহম করুক, আল্লাহ এরকম বিপদ থেকে বাংলাদেশ এবং বাংলাদেশিদের রক্ষা করুক। আপনাদের ইমান ঠিক করেন, আপনাদের চরিত্র ঠিক করেন। যে যেটা বললো বাটপাটদের সাথে পিছনে ছুটলেন। একবার চিন্তা করে দেখেন না যে এই সেনাবাহিনী কি ভারত পাকিস্তানের অন্য দেশের সেনাবাহিনী? সেনাবাহিনীর বিরুদ্ধে আপনারা খেপছেন কেন?
সেনাবাহিনীর বিরুদ্ধে আন্দোলনের উস্কানির কথা কান দিচ্ছেন কেন? এই সেনাবাহিনীর সদস্যরা তো আপনারই ভাই বোন, খালাতো, চাচাতো, মামাতো, আপন ভাই বোন, আত্মীয় স্বজন। এই সেনাবাহিনী কি বিদেশ থেকে এসেছে নাকি? এই সেনাবাহিনী বাংলাদেশে যখন বন্যা হয়, যখন না খেয়ে থাকেন, টিনের চালের উপর বসে থাকেন, তখন সরকার চাল বিতরণ করলে আপনার চেয়ারম্যান খেয়ে বসে থাকে। তখন তো এই সেনাবাহিনী না গেলে আপনারা চাল পান না, ডাল পান না, না খেয়ে মরার অবস্থা হয়। সেনাবাহিনী যখন বন্যার বাঁধ আটকানোর জন্য বালুর বস্তা নিয়ে না যায়, মাটির বস্তা নিয়ে না যায়, তখন তো কোত্থেকে আপনাদের সাহায্য আসে? আল্লাহর রহমতে এই দেশের মাটির সন্তান সশস্ত্র বাহিনীর মাধ্যমে সাহায্য আসে। মুনাফেকি এবং অকৃতজ্ঞ মানুষকে আল্লাহ পছন্দ করেন না। মুনাফেকদের কথা শুনছেন, ছদ্মবেশী বদমাশদের কথা শুনছেন, যারা দেশে সারাক্ষণ অশান্তি লাগিয়ে রাখতে চাচ্ছে, আর আপনারাও ইমান হারিয়ে অকৃতজ্ঞ হয়ে উল্টাপাল্টা ব্যবহার করছেন। আমি সশস্ত্র বাহিনীকে অনুরোধ করব, আমি জানি সশস্ত্র বাহিনীর অনেক সিনিয়র অফিসার আমার কথা শোনেন, বিশেষ করে ডিজিএফআই গোয়েন্দা বাহিনী আমার কথা শোনেন। আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা 10টা 15টা চোর বদমাশ খুনিকে রক্ষা করতে গিয়ে, বাঁচাতে গিয়ে এই সশস্ত্র বাহিনীকে অসম্মান করবেন না, বদনাম করবেন না। এই সশস্ত্র বাহিনীর অত্যন্ত গর্বের ঐতিহ্য আছে, এই ঐতিহ্যকে নষ্ট করবেন না। ইটস নট ওয়ার্থ ইট। সুতরাং আমি সেনাবাহিনীকে অনুরোধ করব, আইন অনুযায়ী যেটাই হয়, আমি আইনের ভিতরে ঢুকছি না, আমি আইসিটিকে সম্মান করি, আমি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর যেসব বিজ্ঞ আইনজীবী আছেন তাদের সম্মান করি। আশা করি তারা বুদ্ধিমত্তার পরিচয় দিবেন এবং প্রফেশনালি এই বিষয়টাকে দ্রুত আইনগতভাবে এটাকে মোকাবেলা করবেন। কোনো প্রকার পাপীদের জন্য কোনো প্রকার সাহায্য করে সমগ্র সেনাবাহিনীর সদস্যদের মুখ কালা করবেন না। আমি জনগণের উদ্দেশ্যে বলছি, আপনারা চিলে কান নিয়ে গেছে, চিলের পিছনে ছুটার আগে কানে হাত দিয়ে দেখেন। আপনারা মূর্খতা বন্ধ করেন। আপনি বলবেন আমরা তো জানি না। যদি না জানেন, একটা ইসলামের নিষেধ আছে, একটা শোনা কথা যাচাই না করে সেটাকে শেয়ার যেন না করায়। আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আগে একটু চিন্তা করেন যে এই লোকটা যে কথা বলছে, এই লোকটার কথার মাঝখানে কতটুকু যুক্তি আছে, এই লোকটার অতীত ব্যাকগ্রাউন্ডটা কি। আওয়ামী লীগ আমাকে বলেছে কত কথা। এই যে এখন আপনাদের রঙিন দাদা, ছদ্মবেশী দাদা প্রচার করার চেষ্টা করছে আমি নাকি ডিজিএফআই এর কাজ করি। ঠিক আছে, আমি যদি ভারতের গোয়েন্দা সংস্থার কাজ করতাম তাহলে আমি পাপী হতাম। আমি যদি পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কাজ করতাম আমি পাপী হতাম। আমি স্বাধীন বাংলাদেশে সশস্ত্র বাহিনীকে যদি সহায়তা করি, স্বাধীন বাংলাদেশের জনগণকে যদি সহায়তা করি, আমি স্বাধীন বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআইকে যদি সহায়তা করি সৎ পথে থেকে, তাহলে তো এখানে খারাপের কিছু নেই। যদি অন্যায় কাজ না যতক্ষণ পর্যন্ত না করি, খারাপের তো কিছু নেই। আমি যদি ডিজিএফআইকে বলে দিই যে এই যে এখানে দেখো একটা ভারতীয় রয়ের সদস্য আছে, দেশ বিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে, এটা তো ভালো সাহায্য। পশ্চিমাদের আরেক পরিকল্পনা হচ্ছে যে সশস্ত্র বাহিনী যেহেতু আরাকানে করিডোর, মানবিক করিডোর, তথাকথিত মানবিক করিডোর দিতে রাজি নয়, সশস্ত্র বাহিনীকে চাপে রেখে একটা মাইনকাচিপার মাঝখানে ফেলে যেন কোনোভাবে এই করিডোরে দেওয়ায় তাদের সমর্থন পাওয়া যায়। আমি আগেও ব্যাখ্যা করেছি কয়েকবার যে এই করিডোর হওয়া মানেই হচ্ছে চীনের বিরুদ্ধে উন্মুক্ত যুদ্ধ ঘোষণা করা। তার মানে চীনকে খেপালে বাংলাদেশের আর কোনো বন্ধু থাকবে না, বাংলাদেশের জনগণের নির্ঘাত মৃত্যু। সর্বশেষে ডক্টর ইউনূস সরকারকে আমি অনুরোধ করব, আপনার প্রেস সেক্রেটারি শফিকুল আলমের মুখটা একটু কন্ট্রোল করান। উনি কে, উনাকে কে এই ক্ষমতা দিয়েছে বলার যে আইসিটি আর কোনো সেনাবাহিনীর অফিসারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করবে না? উনি আইনকে কেন আগাম নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন? উনি বিচারের গতিতে না চলতে দিয়ে কেন আগাম ভিত্তিহীন কথাবার্তা বলছেন? কেন সেনাবাহিনীতে আরো অপরাধী রয়ে গেছে, তাদেরকেও বিচারের আয়তায় আনতে হবে, তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হবে, বিডিআর হত্যার সাথে যারা জড়িত ছিল তাদের বিচার হবে না? কান টান দিলে আরো কয়েকজন ডিজিএফআই প্রাক্তন প্রধান বেরোবে না? লেফটেন্যান্ট জেনারেল খালেদ মামুন,
বের হয়ে যাবে তো। এইরকম আরো বহু মাল আছে যাদের বিরুদ্ধে, যাদেরকে বিচার আয়ত্তে আনতে হবে, যাদেরকে শাস্তির মুখোমুখি করতে হবে। সুতরাং শফিকুল আলমকে বলবো, বেফাস কথাবার্তা বলবেন না। আপনি কোর্ট কি রায় দিবে, কাকে গ্রেফতার করতে বলবে, আপনি বলার কে? সুতরাং এমনি বহু বাটপার দেশকে অশান্ত করতে চাচ্ছে। আপনারা এইসব বেফাস কথা বলে দেশকে আরো অশান্ত করবেন না। আশা করি বাঙালিরা সহজে বুঝতে পারবে না। বাঙালিরা তো বোঝার চেষ্টা করেন, শোনারও সময় নাই। নায়ক নায়িকা হলে 5 লাখ ফলোয়ার হয়ে যাবে, 5 লাখ ভিউ হয়ে যাবে, 10 লাখ ভিউ হয়ে যাবে। আর চাপাবাজরা রং ডং করে গালিগালাজ দিয়ে 2টা কথাবার্তা বললে 10 লাখ ভিউ হয়ে যাবে। আমার মতো মানুষের কথা শোনার তো সময় নেই। আমি তো ব্যবসা করি না, আমি তো অ্যাড দিই না, আমার তো কোনো স্বার্থও নাই। আপনারা মরলেন, বাঁচেন। আমি চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি। আপনাদের জন্য আমার নিজেকে অনেক বিপদে ফেলেছি। এখনো পিএনজি ওঠে না, নিজের কিছু করতে পারি না, বাংলাদেশে যাইনি এখনো। সুতরাং আপনাদের জন্য অনেক করেছি। এবার মরতে চান, নিজেরা মরেন। আল্লাহ আপনাদের হেদায়েত করুক, আল্লাহ আপনাদের রহম করুক। এই বলে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।